হ্যাঁ, আর একটা প্রশ্ন এখানে এখানে এসেছে, আহ, যে এসবিআই পিএসইউ ডিরেক্ট প্ল্যান গ্রোথ একটু বললে ভালো হয়, এবং এতে রিস্ক ঠিক কতটা? প্রশ্নটা করেছেন সৌভিক কর্মকার। যদি এই প্রশ্নটার একটু উত্তর দেওয়া যায়। তো ব্যাপারটা যখন এসবিআই মিউচুয়াল ফান্ডের আমি দিচ্ছি, তো পিএসইউ বেসিক্যালি একটা আপনি বলতে পারেন এটা থিমেটিক ফান্ড হিসেবে আপনি দেখতে পারেন, থিম বেসড ফান্ড। তো সেই হিসেবে অবশ্যই আপনার ব্যক্তিগত ডিসকাশন ইম্পর্টেন্ট, আপনাকে দেখতে হবে। তো পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেগুলো আছে সরকারের তরফ থেকে এখন প্রচুর টেলউইন্ড আছে, প্রচুর ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে পিএসইউ রিলেটেড কোম্পানিদের এগেনস্টে, সে রেল বলুন, আপনি এনার্জি সেক্টর বলুন, আরএসি, পিএফসি, বিভিন্ন জায়গায় থিম আসছে। থিমটা খুবই পজিটিভ থিম, খুব স্ট্রং থিম, এবং পিএসইউ একটা সিগনিফিকেন্ট র্যালিও দিয়েছে পিএসইউ স্টকস। তবে একটা জিনিস আপনার বলবো, যদি আপনার যদি মনে করেন না এটার থেকে একটু আমি রিস্ক একটু কম নিয়ে দেখবো, তো আপনি সেই সব ফান্ডেও ইনভেস্ট করতে পারেন। যেমন ধরুন একটু থিমেটিক কন্ট্রারিয়ান অ্যাপ্রোচ আছে, কন্ট্রা বেসড ফান্ডস, মানে এসবিআই কন্ট্রা আছে, সেগুলো দেখতে পারেন। তবে পোর্টফোলিওতে একটা অপরচুনিস্টিক অ্যালোকেশন আপনি পিএসইউ তে অবশ্যই রাখতে পারেন, কেন পিএসইউ টেলউইন্ডটা আমরা এক্সপেক্ট করছি ইলেকশনের পরে আর হয়তো আপনার আরো বাড়তে পারে, আরো অ্যালোকেশনও আসবে, ফুল বাজেট তো হয়নি। তো সেই হিসেবে একটা অপরচুনিস্টিক অ্যালোকেশন রাখবেন, থিমেটিক ফান্ডে রাখা যেতেই পারে, সেই হিসেবে কোনো সমস্যা কিছুই নেই। রিস্ক বলতে পিএসইউ যে কোম্পানিগুলোর প্রজেক্ট পাচ্ছে, যেভাবে চলছে, যখন এগুলো আস্তে আস্তে ডাই ডাউন করবে তখন কি হবে, তো সেই হিসেবে আগামী আমরা বলুন বলুন। এখানে আমার একটা ছোট্ট জিনিস বলার আছে। ধরুন আমার মনে হয় অ্যাজ এ নিউ ইনভেস্টার আমাদের ডাইভার্সিফাইড ফান্ডে ইনভেস্টমেন্ট করাটা বেটার রাদার দ্যান ইনভেস্টিং ইন এ সেক্টরাল ফান্ড। তার কারণ ধরুন সেক্টরে ইনভেস্টমেন্ট করতে গেলে পরে সেক্টরের একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার হয়। তার কারণ কি, যে আমি যখন সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করছি, ধরুন আমি পিএসইউ তে ইনভেস্ট করলাম, পিএসইউ ফান্ডে, আমার ফান্ড ম্যানেজার যদি এটা বুঝতেও পারে যে আগামী 6 মাস পর থেকে পিএসইউ কোম্পানিগুলোর স্টকস ভালো চলবে না, তাহলেও তার কাছে কোনো অপশন নেই যে সেই স্টক থেকে সে বেঁচে বেরিয়ে অন্য কোনো স্টক নেবে। কেন কি, আমি তার হাত পা বেঁধে দিয়েছি যে তুমি শুধুমাত্র পিএসইউ স্টকে ইনভেস্ট করবে। তো আমার মনে হয় অ্যাজ আ ফান্ড ম্যানেজারকে একটু বেশি ফ্লেক্সিবিলিটি দেওয়াটা দরকার। আর এরকম ভাববেন না যে নর্মাল ডাইভার্সিফাইড ফান্ডে তারা পিএসইউ তে ইনভেস্টমেন্ট করছে না। আমাদের ভারতবর্ষের মোস্ট অফ দা যেগুলো বড় বড় ফান্ড হাউস আছে তাদের সকলেরই পিএসইউ তে অনেক বড় বড় এক্সপোজার রয়েছে। এসবিআই, এনটিপিসি, গেল, ভেল, বিএল, তারপরে ওএনজিসি, অয়েল ইন্ডিয়া, এগুলোতে প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে, এইচপিসিএল। তো ডাইভার্সিফাইড ফান্ডও আমরা পিএসইউ তে ইনভেস্টমেন্ট করতে পারি, কিন্তু সেখানে একটা অ্যাডভান্টেজ কি, যদি কোনো কারণে আমরা দেখি যে পিএসইউ স্টক ভালো করবে না, তাহলে ফান্ড ম্যানেজারের কাছে ফ্লেক্সিবিলিটি থাকে then to switch it to some other industry. Maybe during that time healthcare will do well, maybe during that time IT industry will do well, maybe during that time the manufacturing will do well, or industrial will do well, or capital goods will do well. So the fund manager will have the optimum amount of flexibility. এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। ফান্ড ম্যানেজারের হাত বেঁধে দিয়ে যদি আপনি খেলাতে চান, তাহলে পরে আপনাকে শিওর হতে হবে যে সেই ইন্ডাস্ট্রিটা ভালো করবে। আপনি যদি অ্যাসিওর থাকেন যে আমার পিএসইউ ফান্ডে হোক বা ডিফেন্স ফান্ডে হোক বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হোক, সেইগুলো আগামী আরো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর ভালো চলবে, তাহলে ইনভেস্ট করুন। আর যদি আপনার কোনো ভিউ না থাকে কোনো স্পেসিফিক ইন্ডাস্ট্রি সম্পর্কে, বেস্ট হচ্ছে ডাইভার্সিফাইড ফান্ডে ইনভেস্টমেন্ট করুন এবং শান্তিতে রাত কাটান। না না, আমি রাফি স্যার আপনার সাথে আমি একমত। আমি শুধু একবার দেখিয়ে দিই আমার এজেন্ডাটা আমি কমপ্লিট করি স্যার। তো আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে রাকেশ স্যার? হ্যাঁ হ্যাঁ। তো দেখুন পিএসইউ তে স্যার যেটা বলছে নন লিনিয়ারিটি অফ রিটার্নস, দেখুন পিএসইউ কিন্তু লাস্ট 1 বছরে প্রায় 90% রিটার্ন দিয়েছে। 10 বছরে 16, কোথায় 16 কোথায় 90? এই 90 দিয়েছে বলে 10 বছরের রিটার্নটা একটু ইমপ্রুভ হয়েছে। পিএসইউ একটা সময় পুরো ফ্ল্যাট ছিল। স্যার যেটা বলছে ডিগ্রিজ অফ ফ্রিডম, ফান্ড ম্যানেজারকে স্বাধীনতা দিলে সেফ, বা আমি ইনভেস্ট করে পুরো ভুলে গেলাম, তাহলে কিন্তু পিএসইউ ফান্ডটা ঠিক হবে। তাহলে অন্যান্য আপনি ডাইভার্সিফাইড ফান্ড, লার্জ এন্ড মিড ক্যাপ বা যাই হোক ওরকম টাইপের ফ্লেক্সি ক্যাপ দেখতে পারেন। সেটাই হচ্ছে বক্তব্য। আমি জাস্ট একটু রিটার্নটা পার্সপেক্টিভ আপনাদের দিলাম যাতে বুঝতে পারেন নন লিনিয়ারিটি অফ রিটার্নস বলতে আপনি কি বুঝিয়ে বলতে চাইছি। 1 বছরে প্রায় ডবল, 90% মানে প্রায় ডবল, 3 বছরে 42, 5 বছরে 23, 10 বছরে 16, এই একটা ব্যাপার আছে, একটু খেয়াল রাখবেন। হ্যাঁ আচ্ছা, স্যার আপনার হ্যালো।
শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি একটু আর একটা প্রশ্ন নিয়ে নিতে চাই। অর্ণব দাস প্রশ্নটা করেছেন, আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ড সম্পর্কে দেখি তখন তার লাস্ট 3, 5 বা 10 বছরের গড় রিটার্ন দেখায়, কিন্তু রোলিং রিটার্ন দেখায় না। এটা কিভাবে জানতে পারবো? আর একটা জিনিস জানার ছিল, ফ্লেক্সি ক্যাপ এবং মাল্টি ক্যাপ ফান্ডের মধ্যে বেসিক তফাৎ কোথায়? স্যার আমি নিচ্ছি, হ্যাঁ রাকেশ স্যার আপনারা বলবেন, টপ আপ করবেন। দেখুন আমি সেকেন্ড প্রশ্নটা নিই ফার্স্টে। ফ্লেক্সি ক্যাপ আর মাল্টি ক্যাপের বেসিক পার্থক্যটা হচ্ছে, মাল্টি ক্যাপ হচ্ছে একটা ডিসিপ্লিন ক্যাটাগরি যেখানে 25 লার্জ মিড স্মলে এক্সপোজার থাকে। আমি এগুলো বলছি আমার খারাপ লাগে, কারণ লার্জ মিড স্মল সম্বন্ধে আমাদের আলোচনা হয়নি সেশনে এখনো পর্যন্ত। দেখবো যদি সময় পাই একবার আলোচনা করে দেবো। ক্যাপ বলতে কি বোঝায়, মার্কেট ক্যাপিটালাইজেশন বলতে কি বোঝায়। বাট এনিওয়েজ ফর দ্য টাইম বিং আমরা ধরে নিলাম আপনারা জানেন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। তো 25 ইচ, 25 লার্জ, 25 মিড, 25 স্মল। আর রাকেশ স্যার রিসেন্টলি বলেছেন যে একটা সুন্দর কথা, ফ্রিডম। তো ফান্ড ম্যানেজারের বাকি 25% ফ্রিডম আছে লার্জ মিড স্মল দিয়ে একটা মাল্টি ক্যাপ ফান্ড তৈরি করা যায়। ফ্লেক্সি ক্যাপ এরকম কোনো ম্যান্ডেট কিছু নেই, লার্জ মিড স্মল যা ইচ্ছা হয় তুমি করো, ফান্ড ম্যানেজারকে সেই ডিগ্রিজ অফ ফ্রিডমটা দেওয়া হয়। তো বেসিক ডিফারেন্স ফ্লেক্সি ক্যাপ আর মাল্টি ক্যাপের এটাই। আর আপনি যে প্রশ্নটা বলছেন এটা খুব অর্ণববাবু ভালো লাগছে প্রশ্নটা করে। ইনফ্যাক্ট প্রিয়মদা প্রশ্নটা নিলেন, আমার ইচ্ছে হচ্ছিল এই প্রশ্ন আমি নিই ফার্স্টে, যা হোক স্যার নিয়ে নিয়েছেন। দেখুন এটা আপনাদের না ওভার আ পিরিয়ড অফ টাইম ফান্ড হাউসকে রিকোয়েস্ট করুন, ফান্ড হাউস দেওয়া শুরু করবে। এটা খুব ইম্পর্টেন্ট, রোলিং রিটার্ন অ্যাকচুয়াল জিনিসটা তুলে ধরে, পয়েন্ট টু পয়েন্ট রিটার্নে আসে। এটার জন্য কিছু কিছু ওয়েবসাইট আছে, যে একটা হচ্ছে, আমি ওয়েবসাইটের নাম এরকম ভাবে বলা উচিত না, আমি কারোর সাথে আমাদের কোনো ফিনান্সিয়াল কোনো ইন্টারেস্ট নেই, বাট একটা ওয়েবসাইট আপনারা দেখতে পারেন, মানে আমাদেরও নেই, বিদ্যাস্তুরও নেই, SBI এরও নেই, একটা ওয়েবসাইট আছে অ্যাডভাইজার খোঁজ। তো সেই হিসেবে আপনি গিয়ে দেখতে পারেন, ওখানে কিছু কিছু এদেরকে বলা হয় ওয়েব অ্যাগ্রিগেটর। ওয়েব অ্যাগ্রিগেটর এটা আমরা কোর্সে কিছুটা হলো কভার করার চেষ্টা করবো। ওয়েব অ্যাগ্রিগেটরের ওয়েবসাইটে গেলে সব ওয়েব অ্যাগ্রিগেটর দেয় না, তো সেখানে গিয়ে আপনি যদি দেখেন তো রোলিং রিটার্ন পেতে পারেন। সব ফান্ড না পেলেও, নতুন ফান্ডে তো রোলিং রিটার্নের কনসেপ্ট আসে না। অ্যাটলিস্ট আপনি 5 বছর হলে, 3 বছর ফান্ড এসছে, তার রোলিং রিটার্ন নিয়ে আপনি কি করবেন? রোলিং রিটার্ন তো মিনিমাম আপনাকে 4-5 বছর দেখতে হবে। আমি এ ব্যাপারে অর্ণববাবু প্রশ্নটা করলে আমার যেন মনে হচ্ছে শুধু ওনার সাথে কথা বলছি। আমি যারা রোলিং রিটার্ন জানে না তাদের সম্বন্ধে, তাদেরকে একটু আমি জানান দিতে চাই রোলিং রিটার্নটা কি। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, আমাকে, আমি প্রিয়ম স্যারের পারমিশন নেবো যে আমাকে 1.5 মিনিট সময় দেওয়া হোক। আমি তার আগে একটু প্রশ্ন করে নিই, 10 বছরের মধ্যে কটা 3 বছর আছে? একটু যদি ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি এটা মানে পারমিশনের কিছু নেই, বলুন। এটা রোলিং রিটার্নটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনি একটু চ্যাটের মধ্যে লিখুন 10 বছরের মধ্যে কটা 3 বছর আছে। একটু চ্যাটের মধ্যে যদি একটু লেখেন আপনারা। মলয়বাবু বলেছেন 3টে, উইকেট ফর ইউ 3টে। আর একটু চ্যাট উইন্ডোটা ইউজ করবেন, চ্যাট উইন্ডো খুব মানে কমিউনিকেশনের জন্য সুবিধা হয়। দেখুন আপেক্ষিক ভাবে যদি দেখেন 10 বছরের মধ্যে 3টেই 3 বছর আছে, একটা 3 বছর, 10কে 3 দিয়ে ভাগ করলে কি হয়? সবাই 3 বছর বলছে, কিন্তু ব্যাপারটা তা হবে না। রোল কিরকম পিরিয়ডে করছি, আমি যদি ধরুন 1 জানুয়ারি থেকে শুরু করছি, 3 বছর নিলাম, ধরুন 2001-এর 1 জানুয়ারি থেকে শুরু করছি, 3 বছর নিলাম, ঠিক আছে। আবার 2 জানুয়ারি থেকে শুরু করছি, আবার একটা 3 বছর নিলাম, 3 জানুয়ারি থেকে শুরু করছি, এরকম ভাবে হতে পারে। আবার আমি মান্থ বেসিসে রোল অন করতে পারি। তো 10 বছরের মধ্যে আপনি যদি দেখতে পারেন, আপনি অনেক 3 বছর বার করতে পারবেন। আপনার এরকম নয় 3 বছরটা শেষ হলো তারপর আবার একটা 3 বছর শুরু হলো, এমন নয় যে 3 বছরটা শেষ হলো তারপরে আমি একটু রোল করলাম, বুঝতে পেরেছেন, একটু মুভ করলাম, সেটা একদিনেরও মুভমেন্ট হতে পারে, সেটা আমার 1 মাসেরও মুভমেন্ট হতে পারে। তো জেনারেলি ডেইলিটাই প্রেফার করে লোকে, আবার 1 মাসেরও হয়। তো রোলিং রিটার্ন নিলে প্রবাবিলিটিটা বোঝা যায়। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। ইনভেস্টমেন্টটা তো ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল ম্যাচ নয় যে দেখলাম ব্রাজিল আর্জেন্টিনার একটা ফাইনাল ম্যাচ হলো, ব্রাজিল জিতে গেল কি আর্জেন্টিনা, যে যাই জিতে গেল, বিতর্কিত টপিক, আমি যাবো না, কেউ ব্রাজিলের ফ্যান কেউ আর্জেন্টিনার ফ্যান, কিন্তু ওই একটা ম্যাচে প্রমাণ করা যায় না ব্রাজিল ভালো কি আর্জেন্টিনা ভালো। আমাকে কমসে কম বলো ভাই, তুমি একটা থিওরি আছে স্ট্যাটিস্টিক্সে, কমসে কম 27 বার না হলে 30 বার না হলে আমরা কনক্লুশনে পৌঁছতে পারি না। আই নিড, যেটা বলে ইভেন্টস, 27 বা 30টা ইভেন্ট, 27 বার ম্যাচ খেলো, 30 বার খেলো বেয়ার মিনিমাম, তখন আমি একটা রিজনেবল কনক্লুশনে পৌঁছতে পারি। রোলিং রিটার্ন এরকম একটা আপনাকে কিছু না হলো কেস স্টাডিজে বা ইভেন্টস দেয়, কিছু না হলো 40-50 খানার ওপর ইভেন্ট হবে। আপনি যদি ডেলি রোলিং করেন, ওই 10 বছরের মধ্যে আপনি 100-150-র ওপর আপনি 3 বছর পেয়ে যাবেন। তো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, রোলিং রিটার্ন আপনাকে হায়ার প্রবাবিলিটির সাথে একটা ইনফর্ম ডিসিশন নিতে সাহায্য করে, এটা আমরা খেয়াল রাখবো। রোলিং রিটার্নটা অবশ্যই আপনারা ফান্ড হাউসের কাছে চান, কেন উই হ্যাভ কন্ট্রোল, এবং ফান্ড হাউস ফিডব্যাক চায় আপনাদের কাছে, আরএমদের বলুন, ফান্ড হাউসের রিলেশনশিপ ম্যানেজারদের। তাহলে রোলিং রিটার্ন আনফরচুনেটলি ফ্যাক্ট শিটেও আমরা পাবলিশ করা হয় না, দেখা হয় না, কিন্তু রোলিং রিটার্ন অ্যাকচুয়ালি ট্রু পিকচারটা
বার করতে সাহায্য করে। থ্যাংক ইউ। প্রিয়ম দা বলুন। থ্যাংক ইউ প্রীতম স্যার। আমি আর একটা প্রশ্ন একটু নিতে চাই। এখানে লেখা হচ্ছে অরুণাভ চৌধুরী এই প্রশ্নটা করছেন, হোয়াট ইজ এক্সপেন্স রেশিও, হোয়াট ইজ বেটার রেগুলার গ্রোথ, মানে হোয়াট ইজ বেটার রেগুলার গ্রোথ অর ডিরেক্ট গ্রোথ, হোয়ার শুড উই ইনভেস্ট? Where should we invest? ঠিক আছে, where should we invest আমি রাকেশ স্যারের জন্য রাখছি। এক্সপেন্স রেশিও হচ্ছে, দেখুন মিউচুয়াল ফান্ড তো অবশ্যই এটা একটা ব্যবসা করতে আমরা এসেছি, তো সেবি বলে দেয় তুমি তোমার পার ফান্ডে, মজার ব্যাপার হচ্ছে ব্রিটানিয়া বিস্কুট থেকে শুরু করে সিগারেট খাওয়াটা উচিত নয়, যে কোনো জিনিসের ইনফ্লেশন হয়, মুদ্রাস্ফীতি হয়। ফান্ড ম্যানেজমেন্টে যেভাবে ইন্ডিয়াতে স্ট্রাকচার চলছে, ইনফ্লেশন নেই। প্রত্যেক বছর সেবি বলছে ভাই তুমি ভলিউম বাড়িয়ে ব্যবসা করো, তুমি ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টকে চার্জ বাড়িও না, তো এক্সপেন্স রেশিও কমছে মোরাললেস। সেবি এক্সপেন্স রেশিওটা দেয় একটা গ্রস লেভেলে, যে 100 টাকা 1 বছর রাখলে আপনার কত টাকা দিতে হচ্ছে। 100 টাকা ফান্ড ম্যানেজার যদি 1 বছর ম্যানেজ করে, আমি ধরে নিলাম 1 টাকা ইকুইটি ফান্ডে 1 টাকা এক্সপেন্স রাখছে, সেটাকে এক্সপেন্স রেশিও বলা হয়। তো এক্সপেন্স রেশিও মধ্যে অনেক বাইফার্কেশন থাকে, যেমন যদি আপনি যদি ডিস্ট্রিবিউটার চার্জও তার মধ্যে থাকে, আপনি যদি ডিস্ট্রিবিউটারের চার্জ না থাকে তখন এক্সপেন্স রেশিও একটু কমে যাবে আপনার। বাট এনিওয়েজ রেগুলার মানে হচ্ছে, রেগুলার আর ডিরেক্টের মানে হচ্ছে আপনি ডাইরেক্ট কোম্পানি থেকে যদি মাল কেনেন, ডাইরেক্ট এসবিআই মিউচুয়াল ফান্ড থেকে কিনবেন, কখন আপনি কিনবেন আপনি জানেন কোন ফান্ডটা কিনতে হবে। আপনি DIY অ্যাপ্রোচ, ডু ইট ইয়োরসেলফ, সেখানে আপনি কোনো অ্যাডভাইজারের সাথে আলোচনা করার জায়গা পাচ্ছেন, আপনাকে নিজে সিদ্ধান্ত নিতে হচ্ছে, আপনাকে অপারেশনাল হ্যাজার্ড যদি কিছু থাকে আপনাকে নিজেকে ম্যানেজ করতে হবে। তো এটা কোনটা ভালো কোনটা খারাপ আমি বলতে পারবো না স্যার, এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি নলেজ থাকে, টাইম থাকে, আপনি যদি টেক সেভি হন, তো আপনি অবশ্যই ডাইরেক্টে আসুন, নইলে আপনি রেগুলারে থাকবেন। আর এক্সপেন্স রেশিও তো আপনাকে বললাম, ফ্যাক্টশিটে আপনি ইনফরমেশনটা পেয়ে যাবেন, যেটা অর্ণববাবু প্রশ্ন করেছিলেন একটা রোলিং রিটার্ন ব্যাপারে। ফ্যাক্টশিটে কিন্তু এক্সপেন্স রেশিও থাকে, যে কোনো কোম্পানির ফ্যাক্টশিটে আপনি পাবেন, ফান্ড ওয়াইজ এক্সপেন্স রেশিও বলা হয়, কত টাকা চার্জ করছে। তো জেনারেলি খুবই নমিনাল। বলুন। এখানে একটা ছোট জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে রেগুলার আর ডাইরেক্টের ডিফারেন্সটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটা হচ্ছে অ্যাডভাইজারের থ্রুতে, আর একটা হচ্ছে আপনি যদি ডাইরেক্টলি ইনভেস্ট করেন সেটাকে আমরা ডাইরেক্ট বলি, অ্যাডভাইজারের থ্রুতে করলে পরে রেগুলার বলি। অ্যাডভাইজার মানে সেটা পার্সোনাল অ্যাডভাইজার, ইনস্টিটিউশনাল অ্যাডভাইজার, যেরকম ধরনেরই অ্যাডভাইজার হতে পারে। আমাকে দেখতে হবে যে অ্যাডভাইজারের থ্রুতে আমি যদি ইনভেস্টমেন্ট করি তাহলে আমি কত টাকা দিচ্ছি। এই পার্সেন্টেজটা অ্যাট অ্যারাউন্ড 0.5 থেকে শুরু করে 0.75% মতো হয় প্রতি বছরে। তো আপনাকে বুঝে নিতে হবে যে অ্যাডভাইজারদের থ্রুতে আপনি ইনভেস্ট করেছেন, অনেকে অ্যাডভাইজার আছে ইনভেস্ট করানোর পরে ভুলেই গেল, তারপরে আর সে তার পোর্টফোলিওটা রিভিউ পর্যন্ত করে না। তো আপনাকে এরকম অ্যাডভাইজারের সাথে আপনি কাজ করবেন, করার চেষ্টা করবেন, যেখান থেকে আপনি টাইম টু টাইম অ্যাডভাইস পাবেন, যেখান থেকে আপনি টাইম টু টাইম পোর্টফোলিও রিভিউ করে দেবে আপনাকে, এবং টাইম টু টাইম আপনাকে সাজেস্ট করবে যে উইচ ফান্ডস আর বেটার ফর ইউ, হোয়াট সর্ট অফ গোল আপনার থাকলে পরে আপনাকে কিরকম ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে, আপনার প্রপার একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে দেবে। আপনি যদি এরকম অ্যাডভাইজার পান তাহলে পরে 50 পয়সা বা 70 পয়সা যদি আপনাকে দেয়, এবং সেটা দেওয়ার পরও যদি আপনি অ্যাডিশনালি আরো 2-3% রিটার্ন জেনারেট করতে পারেন ফ্রম দ্য মার্কেট, ইটস এ উইন উইন সিচুয়েশন ফর বোথ দ্য ইনভেস্টার অ্যান্ড দ্য অ্যাডভাইজার। অ্যাডভাইজারও 50 পয়সা পাচ্ছে, যে ইনভেস্টার আছে সেও অ্যাডিশনালি 2-3% আলফা জেনারেট করছে ফ্রম দ্যাট অ্যাডভাইস। সো ইটস এ উইন উইন সিচুয়েশন। বাট এরকম যদি অ্যাডভাইজার থাকে যে শুধুমাত্র ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য আপনার কাছে আসে, বাট তারপরে আর ফার্দার কোনো পোর্টফোলিও রিভিউ করে না, বা আপনার কাছে কোনো অ্যাডভাইস আসে না, আপনার ফান্ড পড়ে আছে বিগত 7 বছর ধরে এবং ইন্ডেক্সে রিটার্ন বিট করতে পারেনি, বাট তা সত্ত্বেও আপনাকে সেই ফান্ডটা চেঞ্জ করার কোনো রকম সাজেশন দেওয়া হয়নি, সেরকম ধরনের অ্যাডভাইজারের সাথে কাজ করার কোনো মানে হয় না, তার থেকে ডাইরেক্ট ইনভেস্ট করা বেটার। প্রিয়ম দা, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ সরি, আমার নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, আর একটা প্রশ্ন সৌভিক কর্মকার করেছেন, ফান্ড অ্যানালাইসিসে পিভি রেশিও আর পিই রেশিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, ফান্ড অ্যানালিসিস করার সময় পি রেশিও ইজ ইম্পর্টেন্ট, বাট ব্যাপারটা হচ্ছে আপনাকে দেখতে হবে অ্যাজ এ পোর্টফোলিও বেসিসে তাদের যারা মানে ইকুয়ালি লাইকলি ফান্ডস আছে তাদের পিভি রেশিও পি রেশিও কিরকম। এবার অনেক সময় বিভিন্ন ফান্ড ম্যানেজারের বিভিন্ন রকমের স্টাইল অফ ইনভেস্টমেন্ট থাকে,
যেমন ধরুন ফর এক্সাম্পল, with the disclaimer, I don't have any kind of financial interest in any of these funds, but normally Kotak funds by SBI funds, they are a little on the conservative side normally. But if you see, there are many funds available in the market jara prochondo aggressively invest kore. So fund manager, they normally either they follow the value investing, else they follow the growth investing, or else they follow a combination of both, value investing or growth investing. তো কোনো ফান্ড ম্যানেজার যদি ভ্যালু ইনভেস্টিং করে, ভ্যালু ইনভেস্টিং করলে পরে মানে হচ্ছে সে সেই ধরনের শেয়ার নেওয়ার চেষ্টা করে যেখানে দেয়ার আর লট অফ ভ্যালুস, ওয়্যার দ্য ভ্যালুয়েশন ইজ স্টিল গুড। গ্রোথ ইনভেস্টিং সেই সমস্ত ফান্ড ম্যানেজাররা করে যেখানে হয়তো বা কোম্পানির ভ্যালুয়েশন ইজ অন দ্য হায়ার সাইড, বাট এগেন দ্য গ্রোথ ইজ অলসো হায়ার ইন দ্যাট পার্টিকুলার কোম্পানি। এই ধরনের কোম্পানি খোঁজার চেষ্টা করে। অ্যান্ড দেয়ার আর ফান্ড ম্যানেজার হু ইউজেস আ কম্বিনেশন অফ দ্য বোথ, মানে খানিকটা ভ্যালু ইনভেস্টিং, খানিকটা গ্রোথ ইনভেস্টিং ডিউরিং, মানে ওই ধরনের ফান্ডগুলোতে আপনি দেখবেন একটা মডারেট টাইপ অফ পি বা পিবি রেশিও থাকবে। তো এবার আপনাকে এটা ডিসাইড করতে হবে যে আপনি অ্যাজ এন ইনভেস্টর আপনি কতটা পেশেন্ট। এরকম অনেক ফান্ড আছে, লেটস সে বাজারে এরকম ফান্ড আছে, একটা নামি দামি কোম্পানির ফ্লেক্সিক্যাপ ফান্ড আছে যে 3-4 বছর কোনো পারফরমেন্সই দিল না। কেন দিচ্ছে? ভ্যালু ইনভেস্টিং করে, ফান্ড ম্যানেজার কিছু ভ্যালু স্টকস নিয়ে রেখে দিয়েছিল যে স্টকগুলো পারফর্ম করেনি 3-4 বছর ধরে, কিন্তু 5th ইয়ার এন্ড 6th ইয়ারে গিয়ে এমন পারফর্ম করেছে যে 5 বছর 6 বছরের রিটার্ন পুরো একসাথে উঠে গেছে। সো দ্যাট ইজ অলসো ওকে। বাট দেয়ার আর কোম্পানিজ, দেয়ার আর ফান্ড ম্যানেজার্স যারা ধরুন গ্রোথ স্ট্র্যাটেজি ফলো করছে, তাদের কিন্তু আপনি দেখবেন যে গ্রোথ খুব ভালো হচ্ছে। বাট এগেন মার্কেটে যদি ফ্রড থাকে, যখন কারেকশন হবে সেই সমস্ত স্টক গুলোতে বা সেই ধরনের মিউচুয়াল ফান্ড গুলোতে সব থেকে বেশি কারেকশন হয়, মানে দাম সব থেকে বেশি পড়ে ইন টার্মস অফ পার্সেন্টেজ। So it depends on you that what sort of investor you are. If I am investing for 1 year, তাহলে আমি পি রেশিও কতটা গুরুত্ব দেবো না। যদি আমার কাছে 6-7 বছর, 8 বছর, 10 বছরের টাইম হরাইজন থাকে, obviously I will go for value investing or a combination of value or growth investing. In that case, I will perhaps give a little more attention to P and PB ratio. বাট আপনি যদি নিজে এরকম পুরোপুরি অ্যানালিসিস করতে পারেন তাহলে খুব ভালো। পি রেশিও, পিবি রেশিও জাস্ট দুটো প্যারামিটার, এছাড়াও অনেক রকম প্যারামিটার আছে, শর্টিং রেশিও, বিটা, আলফা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অনেক কিছু দেখতে হয় একটা ফান্ড প্রেসক্রাইব করার সময়। আপনি যদি নিজে হ্যান্ডেল করতে পারেন তাহলে নিজে করবেন, আর যদি নিজে হ্যান্ডেল না করতে পারেন তাহলে কোনো একজন উপযুক্ত অ্যাডভাইজারের সাহায্য নিন। প্রিয়ঙ্কা, টু ইউ।